আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সাথে কুস্তি করে গাত্র হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি, তাও জানো না বুঝি? রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। একটু গ্যাপ দিয়ে, কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু, কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু। সুকুমার রায়ের ছায়াবাজি কবিতা। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই যে ছায়া ধরা আর ছায়ার সাথে কুস্তি করা, এই কথাটা আজকের এপিসোডের প্রথমেই এই বিখ্যাত কবিতার কয়েকটি লাইন আপনাদের সামনে তুলে ধরলাম। কেন? তার কারণ খুব আশ্চর্য লাগছে, জানেন তো, যে এই যে আজকেও দেখলাম এবং আগামীকাল থেকে দেখব হয়তো, সেটা কি, যে তৃণমূল কংগ্রেস এবং আজকে সিপিএম তারা যে আন্দোলনটা করছে এসআইআর নিয়ে, এবং আগামীকাল যেটা এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে, যেটা নিয়ে আমরা গত এপিসোডগুলোতে আলোচনা করেছি, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ধর্ণা ধর্মতলার মেট্রো চ্যানেলে, এবং সেটা মুখ্যমন্ত্রীর ধর্ণা। কিন্তু আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, একটি রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে একটি সংবাদ মাধ্যমে প্রশ্ন করতেই পারি, আশা করি কেউ রাগ করবেন না। এখন বিষয় হচ্ছে যে আচ্ছা, এই আন্দোলনটা ঠিক কেন আর কার বিরুদ্ধে এই মুহূর্তে? কারণ আমরা জানি যে এসআইআর নিয়ে যার যার যত যত আপত্তি ছিল, সব আপত্তি হাইকোর্ট এবং তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। সেখানে বললে হবে না এক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট মামলাকে দীর্ঘায়িত করেছে, তারিখ পে তারিখ করে ব্যাপারটাকে পাত্তা দেয়নি, না, এটা বলা যাবে না। আবার সুপ্রিম কোর্ট যথাযোগ্য মর্যাদা দেয়নি, সেটাও বলা যাবে না। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী যেমন ইলেকশন কমিশন দপ্তরে গেছিলেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে তার অভিযোগনামা জমা দিতে, ঘরের মধ্যে তাদের কি কথা হয়েছে আমরা অবশ্যই কেউ জানি না। তার কারণ একতরফা একটি বিবৃতি আমরা পেয়েছি, সেটাও মুখ্যমন্ত্রীর মুখ থেকে। এবং তিনি ওইখানে যে গেছিলেন, সেই যাওয়াটা তিনি গেছিলেন তার আগের দিন সুপ্রিম কোর্টে ওই নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সেই মামলাটি পরে বুমেরাং হয়ে যায়। কেমন ভাবে? সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সওয়াল করেন। সুপ্রিম কোর্ট সেই সওয়াল জবাব শোনে, পরবর্তীতে তার অবজারভেশন জানায়, রায় দেয়, এবং সেই মামলা পরবর্তীতে যতবার বিশেষ মেনশনে এসেছে ততবার সুপ্রিম কোর্ট সেগুলোকে হিয়ারিং করেছে। ইতিমধ্যে 4 থেকে 5খানা হিয়ারিং কমপ্লিট। এবং সুপ্রিম কোর্ট এই পুরো এসআইআর প্রসেসে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার অর্থাৎ অবলিক মুখ্যমন্ত্রীর তরফের যে বক্তব্য, সেগুলো সম্পূর্ণ শুনে সেখানে কি এসছে, এই যে নামের ভুলের কারণে হয়রানি, নামে অভিযোগ, নামের বানানের ভুলের কারণে, এই যে সংখ্যালঘুদের এমনকি হিন্দুদের বিবাহের পরবর্তী নামের কিছু পরিবর্তন ঘটে, বিশেষত মহিলাদের, সেই সম্পর্কে, এবং এই নাম সংক্রান্ত আরো বিষয় নিয়ে সেখানে প্রচুর পরিমাণে সওয়াল জবাব হয়েছে। আর সুপ্রিম কোর্ট সেখানে বলেছিল, না এসআইআর বন্ধ করবার কোনো প্রশ্নই ওঠে না, এসআইআর হবে, তার যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি এবং সংশোধনের প্রয়োজন হয় আমরা করব, এরকম মোটামুটি বিষয়টা। এবং তৎপরবর্তীতে সুপ্রিম কোর্ট নিজে ইন্টারভেন করে বা পুরো বিষয়টার মধ্যে ঢোকে, এবং ঢোকার পর সুপ্রিম কোর্টের রায়ে আজকে এসআইআর প্রসেস, সুপ্রিম কোর্টের রায় দিয়েছিল যে 28 তারিখ তালিকা পাবলিশ করতে হবেই হবে। নির্বাচন কমিশন পাবলিশ করেছে, এবং তারপরে
যেটা ব্যালেন্স বাকি আছে সেটাও সুপ্রিম কোর্টের রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই ব্যাপারগুলোর এই 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 কথাগুলোর একটুখানি মনে রাখতে বলছি সকলকে, তার একটা কারণ আছে, সেটা এই এপিসোডে বলবো। তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে এক প্রকার নির্দেশ দেন যে এই এসআইআর প্রসেসে জেলা জাজ, অ্যাসিস্ট্যান্ট জেলা জাজদের নিয়োগ করতে হবে। এবং পরবর্তীতে তার মাঝখানে তো আপনারা জানেনই মাইক্রো অবজারভার নিয়ে একটা সমস্যা হয়েছিল, সেটা রাজ্য সরকারকে তালিকা দিতে বলেছিল, রাজ্য সরকার তালিকা পাঠিয়েছিল, নির্বাচন কমিশনকে বলে দিয়েছিল যে তোমরা নিজেরা সেটাকে চেক করবে, তোমাদের পছন্দ যদি না হয় চেঞ্জ করতে পারো ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশন সেখান থেকে বায়োডাটা পায়নি, সেই তালিকা আবার রাজ্য সরকারের কাছে ফেরত যায়। মাইক্রো অবজারভার ইস্যু নিয়ে অনেক কিছু হয়েছে, সেটা এখানকার আলোচনা আর করছি না। এখন এই যে জেলা জাজ, অ্যাসিস্ট্যান্ট জেলা জাজদের নিয়োগ করা সংক্রান্ত বিষয় হলো, তখন তারপরেও কিন্তু মামলাটি আরো গড়াতে থাকে, আবার সুপ্রিম কোর্টে যায় এবং গিয়ে সেখানে একটা নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা হয় যে ওই পরিমাণ বিচারক কত সংখ্যক বিচারক কতদিন ধরে ইয়েটা করলে, মানে এই পরীক্ষা নিরীক্ষা পর্বটা করলে যে ব্যালেন্স 60 লক্ষ বাকি আছে, তাহলে কতদিনে সেই বিষয়টা শেষ হতে পারে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেখানে বসে হিসেব করে দেখেছিল যে 80 দিনের বেশি সময় লেগে যেতে পারে, তার জন্য তারা আবার বাইরের রাজ্য ঝাড়খণ্ড এবং ওড়িশার বিচারকদের এখানে নিয়োগ করতে বলেন। এবং তাতেও না হওয়াতে পরবর্তীতে সিভিল জাজদের, যাদের 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়োগ করতে বলেন। কারণ এই বিষয়টা এই পর্যন্ত আসতই না। তার কারণ কি, এর পাল্টা নির্বাচন কমিশনের একটা যুক্তি ছিল যে নির্বাচন কমিশন সেই ধরনের আধিকারিক প্রথম থেকে রাজ্য সরকারের কাছে চেয়েছিল এই এসআইআর এর কাজে, যারা এই রায়দান ধরনের কাজ করতে পারেন, কোন একটি সমস্যাকে বিচার করে রায় দিতে পারেন, এই গ্রেডের অফিসারদের চেয়েছিলেন নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য সরকার সেই প্রস্তাব না মেনে যে তালিকা দিয়েছিল তাতে দেখা গেছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অন্যান্য পদ, নানান ধরনের পদের নানান ধরনের, এমনকি পঞ্চায়েত সহায়ক পদেরও তালিকা শোনা যায় পাঠিয়ে দিয়েছিলেন। তার থেকেই এই বিষয়টার উৎপত্তি এবং জুডিশিয়ারির হাতে এই মুহূর্তে এসআইআর এর মানে কি বলবো, পরীক্ষা নিরীক্ষা পর্বটা চলছে। কার অর্ডারে? সুপ্রিম কোর্টের অর্ডারে। কার পরিচালনায়? কার অর্ডারটা কাকে? হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এবং চলছে কিভাবে? জাজরা সেটাকে মানে পরীক্ষা নিরীক্ষা করছেন, বিচারকরা করছেন। তাহলে এই সমস্ত অভিযোগ যে ইচ্ছাকৃতভাবে নাম কেটে দেওয়া, সংখ্যালঘুদের নাম বেছে বেছে কেটে দেওয়া, এবং গত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলে যেটা প্রকাশ্য জনসভায় বলেছিলেন যে ছুপা রুস্তমরা চুপি চুপি সব নাম কেটে দিয়েছিলেন, এখানেও তো প্রশ্ন থাকছে এই অফিসাররা বা এই আধিকারিকরা, বিএলও, ইআরও, এই ইআরও, এরা কাদের? এটা রাজ্য সরকারের। তাহলে এই নামগুলো কাটলো কারা বা সমস্যাটা তৈরি করলো কারা, সেটা নিয়ে শাস্তি নির্বাচন কমিশন ছানবিন করে অলরেডি দিয়েছে 7 জন। আর ওদিকে একদম প্রথমে আগস্ট মাসের থেকে যাদের নামে এফআইআর করবার কথা ছিল সেই 4 জন, সঙ্গে আরো 2-1 জন আধিকারিক। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? এখন শোনা যাচ্ছে নির্বাচন কমিশন এবং এই জেলা জাজরা মিলে কেস টু কেস স্টাডি করে কোথায় কোথায় ডকুমেন্ট আপলোড করা হয়নি, কোথায় কোথায় যেটা মানে কোনোভাবে গ্রহণযোগ্যই না সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, এই সমস্ত কেস টু কেস স্টাডি করছে। এবং আগামীতে, এটা আমরা গত একটা এপিসোডে অলরেডি বলেছি, আগামীতে কিন্তু তালিকা আরো দীর্ঘ হতে পারে এই শাস্তি দানের, যদি নির্বাচন কমিশন মনে করে। আর সুপ্রিম কোর্ট কি বলেছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট সবার জানার জন্য, যে এই জেলা জাজরা মানে পুরো নথি চেক করে যেটা সিদ্ধান্ত নেবেন,
সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মনে করে নিতে হবে। এইবার হচ্ছে আসল প্রশ্নটা, তাহলে এই আন্দোলনটা ঠিক এরা কার বিরুদ্ধে করছে? নির্বাচন কমিশনের বিরুদ্ধে? কি এই পুরো বিষয়টা কি নির্বাচন কমিশনের হাতে আছে, নাকি সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে? আর সেই অর্ডারটা কারা নিয়ে এসেছে? এই মুখ্যমন্ত্রী মামলাটি করেছিলেন, সেই মামলার অর্ডারে এইটা। তাহলে কি দাঁড়ালো? যুদ্ধটা কার সাথে? কোস্তা কুস্তিটা বা এই যে রসিকতার ছলে বা কবিতার ছলে যেটা বলছিলাম, কার সাথে যুদ্ধ, কার সাথে কুস্তি? এ তো ছায়ার সাথে কুস্তি। নাকি নাকি খুব সিরিয়াস ভাবে চিন্তা করতে গেলে এটা সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের দেশের, এই জন্যেই ওই দুটো কথাকে প্রথমে মনে রাখতে বলেছিলাম। সর্বোচ্চ ন্যায়ালয়, সুপ্রিম কোর্টের প্রতি এটা এক ধরনের বিরুদ্ধাচরণ করা, দেশের একটি রাজ্যের হাইকোর্টের মানে প্রধান বিচারপতির প্রতি অনাস্থা দেখানো, এবং এটা তো তাহলে সামগ্রিকভাবে সাংবিধানিক ব্যবস্থার প্রতি অনাস্থা দেখানো এই আন্দোলনটা এক প্রকার। আর এই সিপিএম আজকে দেখলাম যে বর্ধমান এবং ব্যারাকপুরে এই সমস্ত প্রতিবাদ আন্দোলন করেছেন তা তারাও ঠিক কার বিরুদ্ধে আন্দোলনটা করছেন? তাহলে এই জাজদের বিরুদ্ধে। এখন তো পুরো জাজদের আন্ডারে, বিচারকদের আন্ডারে পুরো প্রসেসটা এই মুহূর্তে চলছে। তাহলে এই দলগুলো কি দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে? এবং কাল থেকে কি দেশের বিচার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হবে? হ্যাঁ, বিচারের রায় আমাদের দেশে বলাই হয় যে বিচারের রায় কারোর পছন্দ নাই হতে পারে, সেই রায় নিয়ে সমালোচনা হতেই পারে। তা আমাদের এই রাজ্যে সে সমালোচনা তো দুর্ভোগ্যে যাক, আকথা কুকথা, অশালীন ভাষা, রায় না এমনকি বিচারকদের বিরুদ্ধে পর্যন্ত বলা হয়ে থাকে। তাহলে আজকে এবার সুপ্রিম কোর্ট, তাকে যদি না মানা হয়, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই জেলা জাজদের আন্ডারে পুরো বিষয়টা তত্ত্বাবধান চলবে, তাহলে এটা তো জাজদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করা। আর যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন যে এই যে জাজেরা, এই যে বিচারকরা যে সিদ্ধান্ত নেবে সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বলে মনে করে নিতে হবে, তাহলে এটা তো ডিরেক্টলি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আন্দোলন নয় কি? এটা ভাববার। আর এর সাথে কি, এর সাথে খুব আমাদের সূত্র মারফত একদম শেষে জানাই একটা বিশেষ খবর উঠে আসছে। সেটা হচ্ছে এই যে পুরো প্রসেসটা, তার আগে একটুখানি ছোট্ট করে বলি, এই পুরো প্রসেসটা তো এরকম নাই হতে পারত। তাহলে এই যে এত দরদ সংখ্যালঘু ভাই বোনেদের ওপর, এত দরদ যাদের নামের নাকি কোট আনকোট বলছি যে সত্যি তারা প্রকৃত ভোটার এবং তাদের নাম বাদ গেছে, আমরা মানুষের ভাষার তরফ থেকে বলেছি, আমরা কে? সুপ্রিম কোর্ট বলেছে একজন প্রকৃত ভোটারের নামও যেন বাদ না যায়, তেমনি একজন বিদেশিরও নাম যেন না থাকে, খুব ক্লিয়ার হিসেবে। কিন্তু যাদের জন্য এত দরদ, তাহলে এই রাজ্য সরকার কি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো না? এই রাজনৈতিক দলগুলো কি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো না নির্বাচন কমিশনের সঙ্গে? আর বিশেষত রাজ্য সরকার যেহেতু স্টাফ কর্মী, এই ইয়ারও বিএলও, এই যারা যারা আছে এই সবটাই রাজ্য সরকারের, তাহলে আরো বেশি সাহায্য তারা করতে পারতো, তাহলে আরো দ্রুত সেই তালিকাগুলো বেরিয়ে আসতে পারতো। এটা আমার একটা দিক থেকে কিন্তু মনে হয়েছে। তা সাহায্য তো দূরে থাক, উল্টে এই যে আন্দোলন, এই আন্দোলনের ফলবশত কি হয় এবং কি হয় এই চিন্তা সারা রাজ্যে আছে। কিন্তু 8 তারিখে জ্ঞানেশ কুমার সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে আসছে। কিন্তু সূত্র মারফত খবর হচ্ছে যে পরিমাণ সময় এই মুহূর্তে লেগে যেতে পারে, এবং সেটা নিয়ে আমরা এর আগে না 1.5 মাস আগে থেকে 1 মাস আগে থেকে মানুষের ভাষায় বারবার করে বলেছি যে এই যে এসআইআরে রাজ্যের শাসক দল বাধা দিচ্ছে, এটা তাদের কি বলবো নিজের পায়ে নিজে কুড়ুল মারা বা বুমেরাং হয়ে যেতে পারে, যে যদি ভোট পিছিয়ে যায়, ভোট ঠিক সময় মতো না হয়, তাহলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে লাগু হবে। কিন্তু
এটার দায় কি নির্বাচন কমিশন নেবে? যেহেতু এই মুহূর্তে এসআইআর প্রসেসটাই সুপ্রিম কোর্টের একটা তত্ত্বাবধানের মধ্যে চলে গেছে, হাইকোর্টের পরিচালনার মধ্যে চলছে সেটা, তাহলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই রাজ্যে আসছে পুরো পরিস্থিতি দেখে তারপরে আমাদের রাজ্যের সাথে আরো কয়েকটি রাজ্যের ভোটের দিন ঘোষণার জন্য, শিডিউল ঘোষণার জন্য। কিন্তু যদি তারা দেখে যে এই রাজ্যে সেই পরিস্থিতি নেই যে এসআইআর এর তালিকা পুরো প্রকাশ না করে তার ভোট করা যাবে না, তাহলে আমরাও চাই না সেটা কখন, পুরো ফ্রেশ তালিকা হবে। এবং রাজ্যের বিরোধী দল বিজেপিও তাই বলেছে, তাদের অবস্থানও তাই, যে পুরো তালিকা হবে তারপর ভোট হবে, শুদ্ধ তালিকা হবে তারপর ভোট হবে। তাহলে তা যদি না হয়, তাহলে রাজ্যের সাংবিধানিক সংকট যদি দেখা দেয়, সূত্র মারফত খবর বলছে নির্বাচন কমিশন দায়টা নিজের গায়ে নাও নিতে পারে, এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সিদ্ধান্তটা হতে পারে, এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। তাহলে ওভারঅল কি দাঁড়ায়, এই আন্দোলনটা কার বিরুদ্ধে? আর যদি এই আরো আপত্তি থাকে, শেষ প্রশ্ন দিয়ে আজকে শেষ করব, যে এই নিয়ে যদি আরো আপত্তি থাকে, তাহলে বাবা 5 বার 6 বার 7 বার সুপ্রিম কোর্টে গেছো, আরো 2 বার যেতে, যে দেখুন এইগুলো গন্ডগোল হয়েছে, আমরা মানতে পারছি না, আপনারা দেখুন। সুপ্রিম কোর্ট যখন নিজে তত্ত্বাবধান করছে, তাহলে সুপ্রিম কোর্টে যাওয়া যেত, ধর্নার কি দরকার ছিল? আর এখানে ওখানে এই যে বিডিও অফিসে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম প্রতিবাদ আন্দোলন করছে, কার বিরুদ্ধে করছে? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। তা সেখানে সুপ্রিম কোর্টের কাছেই যাচ্ছে না কেন? তার কারণ তারা নিজেরাও জানে এটা অন্তঃশ্বাস শূন্য, এবং মনে হয়, এটা আমাদের মনে হয়, যেমন অন্যান্য আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল আছে, তারা কিন্তু এই নিয়ে বিরাট কিছু উচ্চবাচ্চা করছে না, যেগুলি মূলত সংখ্যালঘু অধ্যুষিত দল বলে আমরা মনে করি সাধারণভাবে। কারণ সংখ্যালঘুরাও বুঝে গেছে যে কে এবং কতটা সংখ্যালঘু দরদি। আপনাদের এই এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। মত এবং বিরুদ্ধ মত দুটোই স্বাগত, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। এবং আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, গুগলে সার্চ করবেন মানুষের ভাষা, এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করলে দেশ বিদেশের নানা খবর, শিল্প সংস্কৃতি ইত্যাদি খবর আপনারা জানতে পারবেন। আজকের এপিসোডে এই পর্যন্ত, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।